হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বেদান্তিক একাডেমি। তো আজকের টপিক কোনো সাবজেক্ট রিলেটেড নয়, আজকের টপিক হচ্ছে একটা জিও পলিটিক্যাল বিষয় নিয়ে। কি? ব্রিক্স। এই ওয়ার্ডটা আমরা সবসময় শুনে থাকি যে ব্রিক্স 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 কান্ট্রিজ, এই মিটিং ওই মিটিং, প্রাইম মিনিস্টার এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ব্রিক্স মিটিং করছে, হ্যাঁ না তা না। অ্যাকচুয়ালি ব্রিক্সটা কী, কেন এই ব্রিক্স সংগঠন তৈরি হয়েছিল, এর পেছনে মেন রিজন কী, এখন কি কারেন্ট পরিস্থিতি, এই ব্রিক্স যে কান্ট্রিজগুলো রয়েছে এটা একটা গ্রুপ, এই গ্রুপটা কেন তৈরি হয়েছে, ব্রিক্সের মতন কি আদৌ আরও কোনো গ্রুপ তৈরি হয়েছিল যেখান থেকে ব্রিক্স শিক্ষা নিয়ে ব্যাপারটাকে এগাচ্ছে, এবং কী কী কারণে এই ব্রিক্স সংগঠন তৈরি হয়েছে, সমস্ত কিছু হিস্ট্রি, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সব কিছু নিয়ে আলোচনা থাকবে আজকের এই টপিকে। তো বিষয়টাকে বেশি জটিলভাবে নেবে না, এটা একটা জিওপলিটিক্যাল ইস্যু, ঠিক আছে, বা জিওপলিটিক্যাল টপিক, ইস্যু নয় টপিক, ঠিক আছে। তো আজকের ডেটে যে যে এই ওয়ার্ডটা আমরা সবসময় শুনে থাকি ব্রিক্স ব্রিক্স, অ্যাকচুয়ালি ব্রিক্স হচ্ছে 5টা দেশের কম্বিনেশন নিয়ে তৈরি, প্রত্যেকটা দেশের ফার্স্ট যে লেটারটা সেটা নিয়ে তৈরি হয়েছে এই 5টা দেশ। তো কি বলছে দেখো এখানে প্রেজেন্টেশনের মধ্যে, একটু ধৈর্য নিয়ে ব্যাপারটা দেখবে। গোটা ওয়ার্ল্ড ওয়াইড আজকে বিভিন্ন ইউনিয়নস রয়েছে, যেমন ইউরোপিয়ান ইউনিয়নস রয়েছে, ন্যাটো গ্রুপ রয়েছে, G20 রয়েছে, G7 রয়েছে, তেমনই হচ্ছে ব্রিক্স একটা সংগঠন, ঠিক। কেন তৈরি হয়েছিল তার আগে কিছু কিছু বেসিক ডিটেলসগুলো আমরা জানি। দেখো কি বলছে, হোয়াট ইজ ব্রিক্স, দ্য গ্রুপ চেঞ্জিং ওয়ার্ল্ড পলিটিক্স, ঠিক আছে। ওয়ার্ল্ড পলিটিক্সকে যদি চেঞ্জ করবো মনে করে ব্রিক্স কিন্তু করতে পারে, ব্রিক্সের হাতে এতটা বেশি ক্ষমতা আছে। কোথায় থেকে পাচ্ছে এই ক্ষমতা, কারা এগুলোর মাথা, এবং কোন দেশের এগেনস্টে ব্রিক্স কী কী প্ল্যান করছে, এই বিষয়গুলো বুঝতে হবে। দেখো কিছু কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, হোয়াই আর পাওয়ারফুল কান্ট্রি সাডেনলি মেকিং এ নিউ গ্লোবাল গ্রুপ, কেন তৈরি করছে সেটা আমরা বুঝবো। ক্যান ব্রিক্স চ্যালেঞ্জ আমেরিকা, আজকে যে ব্রিক্স গ্রুপটা তৈরি হয়ে গেছে অলরেডি এবং ব্রিক্স নতুন কারেন্সি নিয়ে আসতে চলেছে, এটা কি আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে। অ্যান্ড হোয়াই ইজ দ্য হোল ওয়ার্ল্ড ওয়াচিং দিস অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সের উপর কেন নজর রেখেছে। আজকে আমি 5টা দেশ তো বলছি, এই 5টা দেশ সব প্রথম গঠন করেছে, অ্যাকচুয়ালি 4টে দেশ গঠন হয়েছিল, 4টে দেশ নিয়ে ব্রিক্স তৈরি হয়েছিল, তারপর সাউথ আফ্রিকা পরে জয়েন হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এখন বর্তমানে আরও কিছু অ্যালায়েন্স দেশ যুক্ত হয়েছে, বাট মোস্টলি কারেন্টলি 23+ আরও নেশনস অলরেডি ব্রিক্সে জয়েন হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে সৌদি আরবিয়া, UAE, কাতারের মতন দেশও রয়েছে। তো অ্যাকচুয়ালি তারা ব্রিক্স কেন জয়েন হতে চেয়েছে এটা আজকের এই টপিকে দেখব। প্রবলতা কি বলছে, সুপার হিরোজ হ্যাভ অ্যাভেঞ্জার্স, সুপার হিরোজ হ্যাভ অ্যাভেঞ্জার্স, কান্ট্রিজ হ্যাভ ব্রিক্স। অবশ্যই আপকামিং দিনে এটা একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো অ্যাজ এ ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্রিক্সের মধ্যে কোন কোন দেশগুলো পড়ছে। আমাদের একদম পাওয়ারফুল দেশ আমাদের ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী দেশ চায়না, রাশিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড ব্রাজিল। তো এখানে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। এই 5টা দেশ মিলে এই সংগঠনটা তৈরি করেছে। এই যে এখানে সব ডিটেলস দেওয়া আছে, দ্য 5 পাওয়ারফুল কান্ট্রিজ, কি কি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। দিস ইজ নট এ স্কুল গ্রুপ প্রজেক্ট, দিস ইজ এ গ্লোবাল টিম। অ্যাকচুয়ালি ব্রিক্সের উপর সবারই কেন নজর, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটু হিস্ট্রিটা পড়ে নিই, তারপর আস্তে আস্তে বাকি ডিটেলসগুলো দেখছি। হোয়াই ওয়াজ ব্রিক্স ক্রিয়েটেড, ঠিক আছে, হোয়াই ওয়াজ ব্রিক ক্রিয়েটেড, মোর ইকোনমিক পাওয়ার, লেস ডিপেন্ডেন্স অন US ডলার, বেটার ট্রেড রিলেশন, স্ট্রঙ্গার ভয়েস ইন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স। 4টে টপিককে আমি 1 বাই 1 দেখব। মোর ইকোনমিক পাওয়ার, আমি যদি একটু আবার ওয়ার্ল্ড ম্যাপে চলে আসি প্রথম ছবিটাই, তাহলে এখানে দেখতে পাবে যে আজকের ডেটে দাঁড়িয়ে গোটা ওয়ার্ল্ডের মোস্ট পপুলেটেড কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, মোস্ট পপুলেটেড কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, এবং সেকেন্ডে কে রয়েছে, চায়না। তো গোটা ওয়ার্ল্ডের মোস্ট পপুলেটেড যে এরিয়াটা রয়েছে এই দুটো দেশ মিলে রয়েছে, ইন্ডিয়া আর চায়না। এবং ব্রিক্সের এই 5টা দেশকে যদি এক করা হয় তাহলে পুরো ওয়ার্ল্ডের, ভালো করে শুনবে, পুরো ওয়ার্ল্ডের 42% পপুলেশন এই 5টা দেশে আছে। তাহলে একটা বিশাল বড় মার্কেট, অলমোস্ট যদি আমি ধরি আজ থেকে আরও 50 বছর পর, অলমোস্ট 50% অফ পপুলেশন এই ব্রিক্স কান্ট্রির কন্ট্রোলে আছে। নট অনলি দ্যাট, মোর দ্যান 17% ট্রেড ওয়ার্ল্ডের কন্ট্রোল হয় এই সমস্ত ব্রিক্স কান্ট্রিগুলো থেকে। যত বড় দেশ, আজকে ভারত একটা এত বড় পপুলেটেড কান্ট্রি, এখানে যত পরিমাণ ইম্পোর্টের দরকার হয় আজকে ভারত তত বেশি এক্সপোর্টও করছে, ঠিক আছে। কিন্তু সমস্যাটা কোথায়, এই যে লেস ডিপেন্ডেন্স অন US ডলার, এইখানে সবথেকে বড় যেটা কারণ আজকে ডেটে দাঁড়িয়ে সেটা হচ্ছে US ডলারের উপর ডিপেন্ডেন্স।
আমরা পাস থেকে যদি কিছু শিক্ষা নিই তাহলে আমরা দেখতে পাবো যে রাশিয়া ইউক্রেনে যখন যুদ্ধ হলো, মানে টোটাল আমেরিকার হাতে যত রকমের ক্ষমতা ছিল সব রকমের স্যাংশন কিন্তু আমেরিকা রাশিয়ার উপর চালিয়ে দিল। সুইফট, যেটা আমেরিকান ফরেন ট্রানজ্যাকশনের একটা মেথড, যেমন ইউপিআই আমাদের ইন্ডিয়ান একটা মেথড ট্রানজ্যাকশনের, সুইফট হচ্ছে আমেরিকান একটা মেথড ডলার ট্রানজ্যাকশন করার জন্য, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার জন্য। সেটার উপর ব্যান লাগানোর ফলে রাশিয়ার টোটাল $330 বিলিয়ন যে ফরেন রিজার্ভ ছিল সেটা পুরোটা কোল্যাপস হয়ে যায়। তার মানে তার টোটাল ফরেন রিজার্ভ যা ছিল টোটালি কোল্যাপস, তার ভ্যালুয়েশন হয়েছে 0। তাহলে এই যে একটা ইন্টারন্যাশনাল থ্রেড প্রত্যেকটা দেশের উপর যে রয়েছে, এইটা হচ্ছে ডলারের ডিপেন্ডেন্স। আজকে ভারতের প্রায় $700 বিলিয়ন ফরেন রিজার্ভ রয়েছে। এরকম প্রত্যেকটা দেশের নিজস্ব ফরেন রিজার্ভ রয়েছে, এবং মোস্ট অফ দ্য 80% অফ কান্ট্রিজ তাদের ম্যাক্সিমাম ফরেন রিজার্ভ ডলারেই রাখে। তাহলে এখানে ইউএস কি করে? ইউএস তার ডমিনেন্স বজায় রাখার জন্য গোটা ওয়ার্ল্ডে ডলারটাকে অ্যাজ এ ওয়েপন ইউজ করে, অস্ত্র হিসেবে ইউজ করে। যেখানে আমেরিকার অ্যালায়েন্স রয়েছে, তাদের এগেনস্টে কিছু বলা যাবে না। যদি তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা হয়, আমেরিকা স্যাংশন লাগাবে। কিসের উপর? ওই যে একটাই বড় পাওয়ার, তার হাতে ডলার। তো এই ব্রিক্সের প্রধান এখন বর্তমানে লক্ষ্য হচ্ছে ডলার ডলারাইজেশন করা। ব্রিক্স কবে তৈরি হয়েছিল? আশা করি আছে পিপিটির মধ্যে, হ্যাঁ সব কিছু আছে, অসুবিধা নেই, সব বলবো। নেক্সট হচ্ছে বেটার ট্রেড রিলেশন। এই যে 5টা কান্ট্রি যেটা দেখলাম আমরা, সাউথ আফ্রিকা, ব্রাজিল, চায়না, রাশিয়া আর ইন্ডিয়া, এদের নিজেদের মধ্যে যদি একটা ব্রিক্স কারেন্সি তৈরি করা যেতে পারে, তাহলে যে টোটাল 42% পপুলেশনের যে টোটাল ট্রেড, যে চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য যে দেশের ইম্পোর্ট এক্সপোর্টের যে বিজনেসগুলো চলছে প্রোডাক্টসের, টোটাল পার্টটাই যদি ব্রিক্স কারেন্সিতে হয়, তাহলে একটা বড় ঝটকা ডলারের উপর লাগবে। অর্থাৎ তখন এই 42% পপুলেশনের চাহিদা মেটানোর জন্য এই দেশগুলো, ব্রিক্সের আন্ডারে যে দেশগুলো থাকবে, তারা ব্রিক্স কারেন্সি ইউজ করবে। স্ট্রঙ্গার ভয়েস ইন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স। এই যে আমেরিকার দাদাগিরি, তার সবসময় কথায় কথায় স্যাংশন লাগিয়ে দেওয়া, কিছু হলেই ধমকি দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বন্ধ হবে যখন তখন যে কোনো দেশ কিন্তু সেখানে আওয়াজ তুলে কথা বলতে পারবে। আজকে আমেরিকার যেখানে ইচ্ছা হচ্ছে সেখানে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে তার নিজের বেনিফিটের জন্য, ঠিক আছে? যেমন এখন কারেন্ট পরিস্থিতিতে আমরা যদি দেখি, ইসরায়েল আর ইরান, ইসরায়েলকে উস্কে ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ইরানের পরমাণুর যে যেটা তৈরি করছিল সেটা বন্ধ করার জন্য, রাইট, বাট যেটা ম্যাসাকারটা যেটা তৈরি হলো এখন স্টেট অফ হরমুজ নিয়ে, এখন যে অয়েল আর এনার্জির ক্রাইসিস হচ্ছে, এর পেছনে যে এত বড় একটা ঘটনা হয়ে দাঁড়াবে এটা কেউ ভাবতে পারেনি। ভেবেছিল ইরান মাথা নিচু করে আমেরিকার কথা শুনে নেবে, কিন্তু বিষয়টা ঠিক আজকে ডেটে দাঁড়িয়ে উল্টো হয়ে দাঁড়া। যাই হোক, এটা একটা পরের টপিক। এই যে পলিটিক্যাল বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করবো। প্রবোদাদা কি বলছে? ব্রিক্স বেসিক্যালি সেট উই অলসো ওয়ান্ট দ্য কন্ট্রোলার অফ দ্য গেম। একদমই ঠিক। আজকে যে ব্রিক্সের যে টেন্ডেন্সি আছে, সে ব্রিক্স যদি নিজের টেন্ডেন্সিটাকে ফুলফিল করতে পারে, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকার মতন একটা, মানে আমেরিকাকে টক্কর দেওয়ার মতন একটা সুপার পাওয়ার কিন্তু তৈরি হতে পারে। ঠিক, চলো আর কি বলছে। হোয়েন ডিড ব্রিক্স স্টার্ট? ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্রিক্স 2008 সালে যে ইকোনমিক ক্রাইসিসটা দেখা গেছিলো ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, এটা নিয়ে একটা পরে নয় সেপারেট ভিডিও বানিয়ে 2008 সালে যে ইকোনমিক ক্রাইসিস হয়েছিল সেটা কেন হয়েছিল। তো এই 2008 সালে ইকোনমিক ক্রাইসিসের পর 2009 সালে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া আর চায়না সব ফার্স্ট এই ব্রিক ফর্ম তৈরি করে। প্রথমে ব্রিক ছিল, নট ব্রিক্স, যেটা বললাম আমি প্রথমেই। পরে সাউথ আফ্রিকা ব্রিক্স জয়েন করে 2010 সালে। তো এখানে এক্সট্রা একজন বড় টিম মেম্বার এসে টিমটাকে আরও বাড়িয়েছে, ওটাই আমাদের রূপদাদা বলছে। তো এই হচ্ছে সিম্পল ব্রিক্সের হিস্ট্রি। হোয়াট ইজ জিও পলিটিক্স? দেখো, জিওগ্রাফি প্লাস পলিটিক্স, ভূগোল প্লাস রাজনীতি মিলে তৈরি হচ্ছে জিও পলিটিক্স, ঠিক আছে, বা জিও পলিটিক্স বলতে পারিস। কান্ট্রিজ ইউজ দিস টুলস টু ইনক্রিজ গ্লোবাল পাওয়ার। এটা কিছুই না, গ্লোবালি যে কোনো একটা মাথা থাকবে যে পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করবে, এইটার বিরোধ করার জন্য মেনলি তোমার এই সংস্থাগুলো তৈরি হয়। তার মধ্যে ব্রিক্স একটা, যেটা আজকের ডেটে দাঁড়িয়ে প্রচণ্ড চর্চাতে আছে। এগুলো এত পাওয়ারফুল হয় কেন? দেখ, লোকেশন ম্যাটার করে। যেমন আমি বললাম, ইন্ডিয়া এবং চায়না গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে পপুলেটেড এরিয়া, দুটো কান্ট্রি, ঠিক। ইকোনমি, মিলিটারি রিসোর্সেস অ্যান্ড ট্রেড রুট, অবশ্যই ট্রেড রুট একটা বিশাল বড় ব্যাপার ম্যাটার করে। চায়নার কিছু এরিয়া কোস্টাল লাইন্স আছে, ইন্ডিয়ারও আমাদের সাউথ ইস্টের কিছুটা অংশ এবং ওয়েস্টের কিছুটা অংশ কোস্টাল এরিয়া আছে। তো এই যে বাই ওয়াটার যে ট্রেড
লাইনটা রয়েছে আমাদের, সেই ট্রেড লাইনের উপর নিজের মানে পাওয়ার বা ডমিনেন্স বজায় রাখার জন্য কিন্তু কিছু কিছু সময় এই গ্রুপগুলো বানাতে হয়। এটাই হচ্ছে জিও পলিটিক্স। ঠিক আছে, ওয়াই ব্রিক্স ইজ ইম্পর্টেন্ট? টুগেদার দে ইনফ্লুয়েন্স দ্য ওয়ার্ল্ড ইকোনমি। ইয়েস, একদম যেটা আমি বললাম, হিউজ পপুলেশন ব্রিক্সের, যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ আমি শুরুতেই বললাম, 42% অফ ওয়ার্ল্ড পপুলেশন ব্রিক্স নেশনের আন্ডারে আছে। ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, চাইনা, রাশিয়া অলরেডি তো ফাস্টেস্ট গ্রোয়িং, ইন্ডিয়ান ইকোনমিও ফাস্টেস্ট গ্রোয়িং, বাট ইন্ডিয়ান ইকোনমিকে হাতির সাথে তুলনা করা হয়, এটা অনেক বড় কিন্তু খুব আস্তে আস্তে চলে। ঠিক, তারপর হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, বিভিন্ন দেশের নিজস্ব, যেমন সাউথ আফ্রিকা, ব্রাজিলের কাছে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, রাশিয়ার কাছে প্রচুর ক্রুড অয়েল রয়েছে এবং আদার্স ন্যাচারাল রিসোর্স রয়েছে, ইন্ডিয়ার কাছে নিজস্ব কিছু, যেমন আছে ইন্ডিয়ার কাছেও কিছু আছে, ইন্ডিয়ার কাছে প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং পাওয়ার, আজকে গোটা ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ার কাছে সবথেকে বড় ফার্মা, যদি প্রোডাকশনের দিক থেকে বলি, 1 নম্বরে আছে, ওষুধ তৈরি। তাহলে এই যে বিষয়গুলো, যে প্রত্যেকটা দেশের কিছু অংশতে কমই আর কিছু কিছু দেশের কিছু অংশতে বেশি, তো সবগুলোকে যদি এক জায়গায় মিলিত করা হয় তাহলে একটা স্ট্রং তৈরি হয়ে যায়। যেমন 5টা আঙুল যখন এক জায়গায় হয়ে যায় একটা স্ট্রং পজিশন তৈরি করে, তেমন হচ্ছে আমাদের ব্রিক্স নেশন। ইফ ব্রিক্স ওয়ার এ স্কুল টিম এভরি ওয়ান উড ফেয়ার দ্য ফাইনাল। অ্যাকচুয়ালি তাই, যদি ব্রিক্স নেশনের যে মানে মোটোটা রয়েছে সেটা যদি ফুলফিল করতে পারে, তাহলে আপকামিং দিনে একটা বড় সড়ো ডমিনেন্স জিও পলিটিক্সে আমরা দেখতে কিন্তু পাবো। দ্য মেইন জিও পলিটিক্স বিহাইন্ড ব্রিক্স ওয়ান্ট এ মাল্টি পাওয়ার ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি তাই, ব্রিক্স এটাও চাইছে, সেটা নয় যে ব্রিক্স কান্ট্রিজগুলো যেটা বলবে সেটাই যে পুরো ওয়ার্ল্ডকে মেনে নিতে হবে, সেটা নয়। শুধু ব্রিক্স কান্ট্রির সবথেকে বড় যেটা, একজন যা বলবে তাই হবে, এটাই যে সবসময় মেনে নিতে হবে, সেটা সবসময় চলবে না। ইউনিপোলার, অনলি ওয়ান পাওয়ারফুল কান্ট্রি, ইউনিপোলার সিস্টেমের এগেনস্ট হচ্ছে ব্রিক্সের মোটো কি? মাল্টিপোলার, মেনি কান্ট্রিজ শেয়ারিং গ্লোবাল পাওয়ার। ব্রিক্স সেজ হোয়াই শুড অনলি ওয়ান ক্যাপ্টেন কন্ট্রোল দ্য হোল ম্যাচ। সবসময় একটা ক্যাপ্টেনই সমস্ত টিমকে কেন কন্ট্রোল করবে? প্রত্যেক টিমের এক একটা নিজস্ব ক্যাপ্টেন থাকবে এবং তাদের নিজের মতামত প্রকাশ করার অধিকার থাকবে। ঠিক, ওকে। ব্রিক্স ভার্সেস ওয়েস্টার্ন পাওয়ার্স। ওয়েস্টার্ন পাওয়ার্সের মধ্যে কে কে রয়েছে? এদিকে আমরা বিভিন্ন দেশগুলো দেখতে পাচ্ছি আর ব্রিক্সের মধ্যে এগুলো দেখতে পাচ্ছি। দেখো, এখান থেকে একটা জিনিস শেখার আছে। আজকে যে ব্রিক্স কারেন্সির যে আইডিয়াটা, অ্যাকচুয়ালি এটা যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে এটা আমরা বলতেই পারি যে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা তৈরি হয়েছে এবং ইউরো কারেন্সিটা যেটা তৈরি হয়েছে, সেটা একটা বড় এক্সাম্পল নিয়ে আমরা চলতে পারি। বাট দুটোর মধ্যে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যদি একটু পাস্ট হিস্ট্রির দিকে যাই, ইউরো কারেন্সিটাও কিন্তু এই ব্রিক্স কারেন্সির মতোই। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে প্রায় 10টার বেশি টেরিটরি রয়েছে, ঠিক আছে, 10টা বেশি টেরিটরি রয়েছে, তাদের একটা সময় আলাদা আলাদা কারেন্সিস ছিল এবং নিজেদের মধ্যে ল্যান্ড কানেক্টেড হওয়ার জন্য, তারা নিজেদের মধ্যে ট্রেড করার জন্য তাদেরকে সে আলাদা আলাদা কারেন্সির এক্সচেঞ্জ করানো বা করানো, এই নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছিল। তার মধ্যে যদি বলি স্ট্রং পাওয়ারফুল ছিল জার্মানির অটোমোবাইলের দিক থেকে খুব স্ট্রং, লাক্সারি কার যে মার্সিডিজ, বিএমডাব্লিউ সব জার্মানি থেকে বিলং করে। পাশাপাশি ছিল ফ্রান্সের ইকোনমিক্স অতটা ফাস্টেস্ট গ্রোয়িং ছিল না, তবে ফ্রান্সের ইকোনমি আস্তে আস্তে স্ট্রং হচ্ছিল, লাইক ইন্ডিয়া। ঠিক আছে, এখন ডেভেলপড কান্ট্রির মধ্যে কাউন্ট হয়। তো এরকম তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা বেশ প্রবলেম সৃষ্টি হচ্ছিল। প্রত্যেকটা ছোটো ছোটো দেশ ছিল তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তো নিজেদের মধ্যে ট্রেড করতে অসুবিধা হচ্ছিল। তো তখন সমস্ত দেশ মিলে একটা ট্রিটি সাইন করে ইউরোপিয়ান কারেন্সির, মানে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য ইউরো কারেন্সি তৈরি করা হয়। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ইউরো কারেন্সি প্রচণ্ড স্ট্রং, সেটা আমরা ভালো মতনই জানি। তো সেমভাবে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এই মোটোটা বা এই টার্গেটটা নিচ্ছে ব্রিক্স কান্ট্রিজ। বাট এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ আছে? ব্রিক্স কান্ট্রি নিজস্ব নেটিভ কারেন্সিস রয়েছে, যেমন চাইনার ওয়ান, ইন্ডিয়ান রুপিস, ঠিক আছে, রাশিয়ান নিজস্ব আছে রুবেল। তো এরকম প্রত্যেক দেশের নিজস্ব নেটিভ কারেন্সি রয়েছে। তো ব্রিক্স হচ্ছে একটা অল্টারনেটিভ কারেন্সি। ব্রিক্সের যে 5টা কান্ট্রি আছে এরা কিন্তু ব্রিক্স কারেন্সিকে নেটিভ কারেন্সি করবে না। বাট ইউরোপিয়ান ইউনিয়ন কি করেছে? নিজেদের যে নেটিভ কারেন্সি ছিল সেটাকে বাদ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন যে কারেন্সিটা ঠিক করলো, একটাই কারেন্সি ইউরো, সেটাকে অ্যাকসেপ্ট করেছে। আজকের ডেটে দাঁড়িয়ে ইউরোই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশে চল অ্যাজ এন নেটিভ প্লাস ট্রেড করার জন্য। কিন্তু ব্রিক্স কারেন্সিতে কি হচ্ছে? ব্রিক্স কারেন্সি ডলারের অল্টারনেটিভ তো আসছে, ইয়েস রাইট, যেটাকে ব্যাকবোন করবে গোল্ড। সেই কারণে 2023 সালের পর থেকে, যখন 2022 সালে ব্রিক্স কারেন্সি নিয়ে মিটিং হলো, তারপর 2023 সাল থেকে আজকের ডেটে দাঁড়িয়ে চাইনা কিন্তু অলরেডি 100 টন, মানে 100 টনের ওপর গোল্ড পারচেস করেছে। ইয়েস, কেন? শুধু চাইনা বলে নয়, রাশিয়া,
প্রায় 60 টন, ইন্ডিয়া প্রায় 33 টন প্লাস অলরেডি গোল্ড পারচেস করে ফেলেছে। কিসের জন্য? ব্রিক্স কারেন্সি ব্যাকবোন অ্যাজ এ লিকুইডিটি গোল্ডকে ব্যবহার করার জন্য। ঠিক আছে, কিন্তু ওই যে বললাম এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ উঠে আসছে, কেউ কিন্তু নিজের নেটিভ কারেন্সি ছাড়বে না। আজকে ইন্ডিয়া কিন্তু নিজের নেটিভ কারেন্সি রুপিসকে ছাড়বে না, রুপিসকে বাদ দিয়ে যে ব্রিক্স কারেন্সি ইউজ করবে সেটা কিন্তু নয়। ঠিক আছে, এখানে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ব্রিক্স কারেন্সির একটা থেকে যাবে। হোয়াই ডাজ ব্রিক্স টক অ্যাবাউট দ্য ডলার? মোস্ট গ্লোবাল ট্রেড ইউজ দ্য ডলার। ঠিক আছে, এখানে ছবিতে খুব ভালো আমরা বুঝতে পারছি যেখানে একটা রাস্তা, যে কোনো ট্রেড যাওয়া আসার করার জন্য কি লাগছে, এখানে টোল দিতে হচ্ছে, একটা টোল গেট তৈরি করে দেওয়া আছে। কিসে টোল দিতে হচ্ছে? ডলার কারেন্সিতে। তাতে তুমি যে দেশেরই মেম্বার, আজকে রুপিস আছে, রুপিসকে আমাকে যদি বিদেশের সাথে ট্রেড করতে, আমাকে ডলার পারচেস করে ট্রেড করতে হচ্ছে। তো এই ব্রিক্স কারেন্সিটা কী করবে? বাইপাস করবে এই টোলটাকে। খুব সুন্দর করে এখানে বোঝানো হয়েছে ছবি দিয়ে, যে টোলটাকে বাইপাস করার জন্য এই ব্রিক্স কারেন্সিস ওয়ান্ট ট্রেড ইন দেয়ার ওন কারেন্সিস, লেস ডিপেন্ডেন্স অন ডলার, স্ট্রঙ্গার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। মানে এই টোল গেটকে আমরা ব্যবহারই করবো না, টোল গেট থাকবে, টোল গেট আমরা ভেঙে ফেলছি না, বাট বাইপাস করে আমরা নিজেদের মধ্যে ব্রিক্স কারেন্সির থ্রুতে ট্রেড করব। ব্রিক্স ব্যাংক, ঠিক আছে, যেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। যেমন আমাদের যে ইন্ডিয়ান রুপিস রয়েছে, রুপিসের মধ্যে আমাদের যে মেন ব্যাংক থাকে সেটা লেখা থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যার হাতে এই কারেন্সিগুলোর ক্ষমতা থাকে। মিনস হচ্ছে ইন্ডিয়ান রুপিসের ফার্স্ট ওনার হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, দেন সেকেন্ড ওনারশিপ হচ্ছে আমরা যারা ভারতীয়রা ইউজ করছি সে কারেন্সিটাকে। তেমন হচ্ছে ব্রিক্স কারেন্সির জন্য যে ব্যাংক তৈরি করা আছে, যে কারেন্সি তৈরি করবে এবং যে কন্ট্রোল করবে, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB, যাকে আমরা শর্টকাট বলছি। পারপাস গিভ লোনস, কারণ 2020 সালে যখন কোভিড ক্রাইসিস আসে তখন বহু ছোট ছোট দেশ তারা ব্যাংক্রাফ্ট হয়ে যায়, তখন কিন্তু বড় বড় যে ব্যাংকগুলো রয়েছে তাদের কাছে তারা কোনো রকম সাপোর্ট বা লোন অ্যাসিস্ট্যান্স পায়নি। বিল্ড ইনফ্রাস্ট্রাকচারস হেল্প ডেভেলপিং কান্ট্রিজ, আজকে যেমন ইন্ডিয়া হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রিজ, ব্রাজিল, সাউথ আফ্রিকা ডেভেলপিং কান্ট্রিজ, তো এগুলোকেও সাহায্য, আমরা বড় একটা সাহায্য পাবো। এছাড়াও যারা ব্রিক্স কারেন্সিতে মেম্বার হতে চায় তারাও একটা বড় সাপোর্ট পাবে এই সব দিক থেকে। ইভেন কান্ট্রিজ নিড গ্রুপ সেভিংস সামটাইম, এক্স্যাক্টলি একটা গ্রুপ সেভিংস তৈরি করার জন্য। ঠিক আছে, এখানে খুব সুন্দর ছবি দিয়ে বোঝানো হয়েছে, যেটা হচ্ছে ব্রিক্সের ব্যাংক। যে এই ব্রিক্সের ব্যাংকে সমস্ত ফান্ড জমা থাকবে এবং এখানে যারা মেম্বার হবে তারা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের জন্য, হসপিটালস, স্কুলস, সোলার সিস্টেম, মানে নিউ টেকনোলজি অ্যাডাপ্ট করার জন্য এখান থেকে বিভিন্ন রকম লোন বা অ্যাসিস্ট্যান্স পাবে। চ্যালেঞ্জ ইনসাইড ব্রিক্স, কী বলছে? ইন্ডিয়া চায়না বর্ডার ইস্যু, সব থেকে বড় যে প্রবলেম ব্রিক্স কারেন্সিকে বা ব্রিক্স যে গ্রুপটাকে ডেভেলপ করতে গিয়ে আটকাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া চায়না রিলেশন। কিছুদিন আগে আমাদের গালওয়ান ভ্যালিতে যে প্রবলেমটা হয়েছিল, যেখানে আমাদের 20 জন সেনা শহীদ হয়ে গেছিল চায়নার কারণে, তারপর ইন্ডিয়া চায়নার 300টার উপর অ্যাপস ব্যান করে এবং বিভিন্ন চাইনিজ ট্রেড বন্ধ করে দেয়। তারপর মোটামুটি প্রায় 1 বছর চায়না ইন্ডিয়াতে তার অ্যাম্বাসেডার পাঠায়নি। তো এই জিওপলিটিক্যাল যে ইস্যুগুলো, এগুলো কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্রিক্স কারেন্সিকে বা ব্রিক্স যে গ্রুপটাকে ডেভেলপ করার জন্য। আজকের ডেটে ইন্ডিয়া চাইনা ছাড়া বাকি আর যে ব্রিক্স নেশন বা ব্রিক্স ফ্রেন্ড কান্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু নিজেদের বলতে এরকম কোনো খারাপ রিলেশন নেই। ঠিক আছে, ইকোনমিক কম্পেনসেশন, যেটা আমি বললাম যে নিজেদের যে কারেন্সি সেটাই থাকছে, ঠিক আছে, তারা নেটিভভাবে ইউজ করছে না। ডিফারেন্ট পলিটিক্যাল সিস্টেম, আজকে যেমন ইন্ডিয়া কি ডেমোক্রেটিক কান্ট্রি, ঠিক আছে, চায়না কি ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, চায়নাতে ডেমোক্রেটি আছে। তো এরকম বিভিন্ন দেশের বিভিন্ন পলিটিশিয়ান, আমাদের দেশের পলিটিশিয়ানদের মতামত আলাদা, তাদের ইকোসিস্টেম আলাদা, চায়নার ইকোসিস্টেম আলাদা, রাশিয়ার ইকোসিস্টেম আলাদা, ওখানকার পলিটিক্স আলাদা, ওখানকার সংবিধান আলাদা। তো এই বিষয়গুলো অনেকটা বেশি ম্যাটার করছে। ঠিক আছে, যদি ইউরোপিয়ান ইউনিয়নের কনসেপ্টের সাথে তুমি ম্যাচ করো তাহলে অনেক কিছু এখানে ম্যাটার করছে। গ্লোবাল টেনশন সবসময় লেগে থাকে, ঠিক আছে, যেমন ধরো এই যে বিশেষ করে রাশিয়া ইন্ডিয়ার সাথেও ভালো সম্পর্ক, রাশিয়া চায়নার সাথেও ভালো সম্পর্ক। আজকে যদি চায়নার সাথে ইন্ডিয়ার কোনো কনফ্লিক্ট হয় তাহলে রাশিয়া কার দিকে সাপোর্ট করবে? এগুলো বিশেষ করে একটা গ্লোবাল টেনশন হয়ে দাঁড়ায়। ঠিক আছে, বিগ টিমস বিকাম পাওয়ারফুল বাট টিম ওয়ার্ক ইজ দ্য রিয়েল চ্যালেঞ্জ। এখানেই হচ্ছে সবথেকে বড় সমস্যা, টিম ওয়ার্ক মানে হওয়াটা খুব চাপ ছিল। তো যখন ব্রিক্স কারেন্সির আগে যখন মিটিং হয় বিফোর 2023, ঠিক আছে, তখন এরকমও বিষয় এসে দাঁড়িয়েছিল যে কোন দেশের কারেন্সিকে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স দেওয়া হবে। ঠিক আছে, তখন চায়না সব থেকে বেশি ওখানে নিজের ডমিনেন্স দেখানোর চেষ্টা করেছিল যে ইউয়ানকেই এখানে ব্রিক্সের মধ্যে সব থেকে মানে অ্যাজ এ ট্রেড করার জন্য অ্যাকসেপ্ট করতে হবে। তারপর সেটা বাকি দেশ অবভিয়াসলি ইন্ডিয়া তো মেনে নেয়নি, সেই জন্য ব্রিক্স কারেন্সির রিফর্ম করা হয়েছে। ব্রিক্স এক্সপ্যানশন, ঠিক আছে, আজকে ব্রিক্স কারেন্সি শুধু 5টা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সাথে আরও 7-8টা দেশ অলরেডি যুক্ত হয়ে গেছে এবং অলরেডি লাইন করে লেগে আছে। শুধু জাস্ট মানে ভালো নিউজ বা আসার একটা যখন মানে পাবো আমরা তখনই দেখতে পাবো, কিন্তু ব্রিক্স উইল বি মোর স্ট্রঙ্গার।
হাউ ব্রিক্স অ্যাফেক্টস ইন্ডিয়া, এবার ইন্ডিয়া কী কী বেনিফিট পাবে। গ্লোবাল ইনফ্লুয়েন্স বাড়বে, কেন? কারণ ইন্ডিয়ার কাছে সব থেকে বেশি পপুলেশন আছে, ঠিক আছে, প্লাস প্রতিবেশী চায়নার কাছে সে তো আছেই, সেও অলরেডি ব্রিক্সের মেম্বার থাকবে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপে আর কোনো দেশের সাথে কোনো রকম অসুবিধা হবে না, আমাদের পাসপোর্ট আরও বেশি স্ট্রং হবে, ঠিক আছে। ট্রেড অপরচুনিটিস বাড়বে, ঠিক আছে। এই যে স্টেট অফ হরমোজে আমাদের সিপ আটকে দেওয়া হচ্ছে, মাঝে মাঝে আটকে দিচ্ছে, মাঝে মাঝে ছাড়ছে, এই যে মাঝে মাঝে প্রেসার তৈরি করছে বলে ছাড়ছে, মাঝে মাঝে আবার নিজের ইচ্ছে মতো আটকে দিচ্ছে, এইসব জিনিসগুলো অন্তত বন্ধ হবে। স্ট্রঙ্গার ভয়েস ইন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, ওই যে একনায়কতন্ত্র গোটা ওয়ার্ল্ডে যেটা চলছে, একজনই যা বলবে তাই, পাগলামো, হিটলার, ঠিক আছে, এই জিনিসটা বন্ধ হবে। ইন্ডিয়া ইজ ব্যালেন্সিং ফ্রেন্ডশিপ অ্যান্ড কম্পিটিশন অ্যাট দ্য সেম টাইম। ইন্ডিয়া অলওয়েজ, একটা জিনিস আমরা দেখেছি, ইন্ডিয়া অলওয়েজ সব দিক ব্যালেন্স করে চলে, প্রত্যেকটা দেশের সাথে নিজের একটা ফ্রেন্ডশিপ এবং মাঝখানে থেকে এরো সাইড নেবো না এই ব্যাপারটা মেনটেন কিন্তু করে, ঠিক আছে। ফিউচার অফ ব্রিক্স কী বলছে? পসিবল ফিউচার, মোর কান্ট্রিজ উইল জয়েন, অবভিয়াসলি জয়েন করবেই, ঠিক আছে, কারণ অনেকেই চাই যে ডিডলারাইজেশন হোক, নিউ ট্রেড সিস্টেম, নতুন ট্রেড সিস্টেম আসতেই পারে, যদি নতুন কারেন্সি আসলে নতুন ট্রেড সিস্টেম আসবে। বিগার গ্লোবাল ইনফ্লুয়েন্স, অবশ্যই একটা বিগার গ্লোবাল ইনফ্লুয়েন্স তৈরি হবে। ওয়ার্ল্ড পলিটিক্স ইজ লাইক চেজ অ্যান্ড ব্রিক্স জাস্ট মেড এ বিগ মুভ, অবশ্যই তৈরি করবে, এটাই দেখার জন্য ওয়েট করে আছে ব্রিক্স নেশনসগুলো, ঠিক আছে। তো এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে, ক্যান ব্রিক্স চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অর্ডার? অবভিয়াসলি। তো এটাই ছিল আজকের ব্রিক্স নিয়ে মেন আলোচনা। তো এটাতে আমরা কী কী বুঝলাম, জিও পলিটিক্স প্লাস ফিউচার আমাদের কী কী হতে পারে। একটা ভিডিওতে পুরো টপিক ক্লিয়ার করা কোনো কিছু সম্ভব নয়, এখানে অনেক রকম টার্ম আমি ইউজ করেছি, যেমন 2008-এর ইকোনমিক ক্রাইসিস, কোভিড ক্রাইসিস, এই ধরনের যে টপিকগুলো, জিও পলিটিক্যাল টপিকগুলো রয়েছে, এগুলো বিভিন্ন দেশের যে কী মুভমেন্ট রয়েছে গ্লোবালি, ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা পরবর্তী কেস স্টাডিজ ভিডিওস নিয়ে আসবো। কিছু ডেটাস যেগুলো আমি বললাম, নাম্বারস, এক রকম সোর্স এক এক রকম বলে, কিছু উইকিপিডিয়াতে এক রকম, মানে উইকিপিডিয়াতে একরকম থাকে, বা চ্যাটজিপিটিতে তুমি সার্চ করলে একরকম পাবে, ক্লড থেকে সার্চ করলে একরকম পাবে, যে সোর্স ইউজ করে। তো আমি যে সোর্স ইউজ করেছি সেখান থেকে যে ইনফরমেশন পেয়েছি সেই হিসেবে ডেটা আমি অডিয়েন্সের সামনে রেখেছি বা আমার অ্যাসপিরেন্টসের সামনে রেখেছি। তো এই হচ্ছে আজকের ব্রিক্স নিয়ে কেস স্টাডিজ, আশা করি বোঝাতে পেরেছি, খুব জটিল হয়নি। যদি বুঝতে না পারো কমেন্ট করতে পারো, আপকামিং দিনে আরও ভালো করে আমরা জিও পলিটিক্স বুঝবো। থ্যাংক ইউ।